চিঠি দিয়ে পাঠালেন যে ওনার পিঠে কার্বাঙ্কুর হয়েছে। এখন চিকিৎসার জন্য তখন অরুণদার কাছে তো সবাই, সব ডাক্তার কবিরাজ কত লোক, তারা তো একটু ওনাকে স্পর্শ করতে পারলেই বেঁচে যায়। মানে কি আশ্চর্য না যে ওই মানুষ এখানে। তারপরে মিত্র, ডাক্তার মিত্র গড়িয়ার, ওনার একটা নার্সিং হোম ছিল রাস্তার উপরে দোতলা, তা সেইখানে ডাক্তার মিত্র, তারপর আর একজন কি জানি নামটা, ওই ডায়েরির মধ্যে সব নাম আছে, হ্যাঁ দেখবে, আমার তো মনে রাখা সম্ভব না। আর উনি কিন্তু লিখে রেখেছে সব নাম, কে কে এসছে, কোন দিন কি হয়েছে, সবাই খেত এখানে। তারপরে আর কি অপারেশন করার পরে অপারেশন হলো, তারপরে গড়িয়া ওনার অপারেশন হলো, করার পরে তারপরে টাকা কে টাকা দেবে, তখন আমরাই 25 টাকা 15 টাকা শুরু করে এই করে আমরাই, এটা তো কাউকে তো বলার নাই, যেহেতু আমার ভাই সবাই আমরা দিয়ে ডাক্তার ভিজিট নেয়নি, কিন্তু আনুষঙ্গিক খরচটা তো অনেক আছে, সেইটা খরচা দিয়েছিলেন অরুণদা। নমস্কার। নেতাজিকে নিয়ে আমার যারা বিভিন্ন রিসার্চমূলক ভিডিও দেখেছেন, মানে এই মানুষটিকে নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, তারা জানেন এই যে বক্তব্যটি যিনি রাখছেন তার নাম মমতা দাস, স্বর্গীয় মমতা দাস বলে ভালো হয়। মমতা দি এই মুহূর্তে পৃথিবীতে নেই। 2023 সালের অক্টোবর মাসে এই সাক্ষাৎকারটি তিনি আমাকে দিয়েছিলেন। আপনারা সেই ভিডিও দেখেছেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। কি বলছেন মমতা দি? মমতা দি বলছেন এমন এক জায়গার কথা, সেটি হলো দক্ষিণ কলকাতার গড়িয়া, এবং সেখানে একজন চিকিৎসক, সেই চিকিৎসকের কাছে তাকে পাঠানো হয়েছিল, তার কার্বঙ্কল হয়েছিল। কে সেই ব্যক্তি? তিনি হলেন সুভাষচন্দ্র বসু। ইয়েস, এই ভিডিও যারা আগে দেখেছেন, আজ থেকে 2 বছর আগে, তারা জানেন যে সুভাষচন্দ্র তিনি পশ্চিমবঙ্গে ফিরেছিলেন। 1967 সালের 4 জুন তিনি এসেছিলেন চন্দননগরে। সে সংক্রান্ত আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে মমতাদি পরিষ্কার বলেছিলেন যে স্বর্গীয় অরুণ দত্ত, যিনি প্রবর্তক সংঘ বা প্রবর্তক আশ্রমের সেই সময়ের সংঘের নেতা ছিলেন, সংঘের গুরু ছিলেন, বা সংঘ পরিচালনার দায়িত্ব ছিলেন, সংঘগুরু অ্যাকচুয়ালি মতিলাল রায়কেই বলা হতো, সেই মতিলাল রায় যিনি সুভাষচন্দ্রের বন্ধু ছিলেন এবং অরুণচন্দ্র দত্তেরও পরিচিত ছিলেন। পরবর্তীকালে তিনি, মানে নেতাজি, তার সেই প্রিয় বন্ধুর যে সংঘ, সেই প্রবর্তকে এসেছিলেন। কি বলছিলেন মমতাদি একবার শুনুন। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ওরকম সময়টা লিখেছিলেন। হ্যাঁ, এবার আমাকে একটুখানি বলুন যে এবার নেতাজি এলেন, এখানে কবে এলেন? এখানে এসছেন 4 যে রেকর্ড আছে কবে, সেটা আমি দেখে নিচ্ছি, আমি ডেফিনেটলি অ্যাড করে দেব। আচ্ছা, তা সেই সময় এসেছিলেন। তা আসার পরে উনি থাকতে এসেছিলেন এখানে। আচ্ছা, থাকবে বলে এসেছিলেন। বলছে চন্দননগর আমার জানার জায়গা, আর সবাই আমাকে ভালোবাসে চন্দননগরের, এটাই ওনার ধারণা ছিল। আর চন্দননগর যে সেই চন্দননগর না, এটা উনি বুঝতে পারেননি। তারপরে যাই হোক এসেছিল ওই কারণে। তখনই বললেন যে আমাকে, অরুণবাবু আমি কোথাও যাব না, অরুণ ভাই আমি এখানে থাকবো, আমার একটা ব্যবস্থা করো। এই ভিডিওটি আমি বিস্তারিতভাবে আপনাদেরকে লিঙ্কে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, সেটা দেখে তারপরে এই ভিডিওটা দেখলে আপনি আরো পরিষ্কার বুঝতে পারবেন। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয়কে রিভিল করব যেটি শুনে হয়তো আপনার গায়ের লোম খাড়া দিতে পারে। আমি প্রথমেই বলছি যে এই ভিডিওটা আমি তথ্য দিয়ে তো আপনাদের সামনে আনবই, কিন্তু যেটা আমার দুর্ভাগ্য যে এই বিষয়টিকে আমি সরাসরি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, বা সেই সুযোগ আমাকে দেয়া হয়নি। সেই সুযোগ কেন দেয়া হয়নি আমি ঘটনাটি বিস্তারিতভাবে বলবো যখন ভিডিওটি পরিষ্কার আপনাদের এগিয়ে নিয়ে যাব। মমতাদি যখন দাবি করছেন যে চন্দননগরে নেতাজি এসেছিলেন এবং তিনি সেখানে বেশি দিন থাকতে পারেননি, কারণ তিনি যে চন্দননগরকে স্বপ্নে দেখেছিলেন বা যে চন্দননগরের কথা তিনি জানতেন, সেই চন্দননগর সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছিল। তাই অরুণ দত্তের পক্ষে সুভাষচন্দ্রকে সেখানে রাখা সম্ভব ছিল না। কে এই অরুণ দত্ত? এই অরুণ দত্ত তো এক তো সংঘের দায়িত্বে ছিলেন, প্লাস তিনি ফরাসি সময়ে সেখানকার অর্থমন্ত্রীও ছিলেন, তাই পুলিশ প্রশাসন তাকে একটু ভয়ও করত। কিন্তু অরুণবাবু অনেক চেষ্টা করেও চন্দননগরে সুভাষচন্দ্রকে রাখতে পারেননি। এটি এর আগের ভিডিওতে আমি পরিষ্কার বলেছি। ইন্টারনেট সার্চ করলে আপনারা প্রবর্তকের কথা অবশ্যই জানতে পারবেন। 1920 সালে প্রতিষ্ঠা হওয়া এই সংঘের উদ্দেশ্য ছিল সামাজিক ও জনকল্যাণমূলক কাজ। দেশবাসীর সামাজিক, আধ্যাত্মিক ও অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা প্রদান, পত্রিকা প্রকাশ, কুটির এবং ক্ষুদ্র শিল্প স্থাপন ছিল এই সংঘের কাজ। ভারতের নানা জায়গায় একাধিক শাখা প্রতিষ্ঠা হয়।
কিন্তু এসব কিছুর আড়ালে প্রবর্তকের মূল উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়ে বিপ্লবী কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রবর্তকের প্রতিষ্ঠাতা ছিলেন বিপ্লবী মতিলাল রায়। চন্দননগরের বেড়াইচণ্ডীতলার বাসিন্দা মতিলাল 1905 সালে বঙ্গভঙ্গে যোগ দিয়েছিলেন। পরে ব্রহ্মচর্যে দীক্ষিত হন। তার বাড়িতে অগ্নিযুগের বিপ্লবীরা আশ্রয় নিয়েছেন বহুবার। শহীদ কানাইলাল দত্ত, রাসবিহারী বসু, শ্রীশচন্দ্র ঘোষ তাঁর কাছে নিয়মিত আসতেন। তিনি ছিলেন ঋষি অরবিন্দের দ্বারা অনুপ্রাণিত। বিপ্লবী অরবিন্দকে 1910 সালে তাঁর কাছে আত্মগোপন করে রাখেন তিনি। 1920 সালে প্রতিষ্ঠা করেন প্রবর্তক সংঘের, যা আগে ছিল একটি পত্রিকা। আরও পরে তিনি আশ্রম প্রতিষ্ঠা করেন। সমাজসেবার আড়ালে এই সংগঠন ছিল বিপ্লবীদের গা ঢাকা দেওয়ার আস্তানা। মতিলালের সঙ্গে সুভাষচন্দ্রের বন্ধুত্বের সম্পর্কও ছিল সর্বজন বিদিত। সুভাষ প্রথমবার কংগ্রেস সভাপতি হওয়ার পর ছুটে গিয়েছিলেন তার বন্ধু মতিলালের কাছে। এই সংঘগুরু মতিলালের হাত ধরেই 1957 সালে প্রবর্তকে যোগ দিয়েছিলেন ছোট্ট মমতা। তার বয়স ছিল মাত্র 19 বছর। মতিলালের মৃত্যুর পর সংঘের দায়িত্ব নেন স্বাধীনতা সংগ্রামী অরুণচন্দ্র দত্ত। কানাইলাল দত্তের মাস্তুতো ভাই অরুণচন্দ্রের নাম ছিল চন্দননগরের বোমা বিভিন্ন জায়গায় সরবরাহ করার তালিকায়। এছাড়া লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার ষড়যন্ত্রেও জুড়ে গিয়েছিলেন তিনি। 1967 সালে এই অরুণচন্দ্র খবর পান নবদ্বীপে রয়েছেন এক সন্ন্যাসী এবং তিনিই নাকি তার পূর্ব পরিচিত সুভাষচন্দ্র। 1967 সালের 14 এপ্রিল তার এক বন্ধুকন্যা এবং প্রিয় শিষ্যা মমতাকে নিয়ে নবদ্বীপে যান অরুণচন্দ্র। দেখা হয় সেই সন্ন্যাসীর সঙ্গে। একে অপরকে জড়িয়ে ধরেন। দুজনের চোখের জলে আবেগ ঘন হয়ে ওঠে সেই পরিবেশ। এই গোটা ঘটনাটি অরুণচন্দ্র 1967 সালে প্রবর্তকের পত্রিকা নবসংঘের শারদ সংখ্যায় উল্লেখ করেন। সেখানে তিনি নেতাজিকে উদ্ধৃত করেন মিতাজি নামে। অরুণ দত্ত ছিলেন ফরাসি সময়ের খাদ্যমন্ত্রী। বেশ প্রভাব ছিল তাঁর। বহু নেতা তার সঙ্গে যোগাযোগ করতেন। এমনকি শোনা যায় গান্ধীজিও তার থেকে পরামর্শ নিয়েছিলেন সেই সময়। যদিও অরুণ দত্ত শেষ পর্যন্ত নেতাজিকে সেখানে বেশি দিন রাখতে পারেননি, কারণ বহু মানুষের আনাগোনা বাড়ছিল। শোনা যায় লাহিড়ী বাবা বা শ্যামাচরণ লাহিড়ীর প্রত্যাদেশে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন অনেকেই। তার কার্বাঙ্কল হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হয় তাকে। সেই সময় বাড়ছিল পুলিশের আনাগোনাও। এরপরে যেটা মমতাদি বলছেন যে তার পিঠে কার্বঙ্কল হয়েছিল, সেটা চিঠি দিয়ে তিনি জানান এবং তার চিকিৎসার জন্য গড়িয়াতে 1967 সালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। গড়িয়াতে ডক্টর মিত্র বলে কোনো একজন ডক্টর ছিল তার কাছে। চিঠি দিয়ে পাঠালেন যে ওনার পিঠে কার্বাঙ্কুল হয়েছে। এখন চিকিৎসার জন্য তখন অরুণদার কাছে তো সবাই, সব ডাক্তার কবিরাজ কত লোক, তারা তো একটু ওনাকে স্পর্শ করতে পারলেই বেঁচে যায়। মানে কি আশ্চর্য না যে ওই মানুষ এখানে। তারপরে মিত্র, ডাক্তার মিত্র গড়িয়ার ওনার একটা নার্সিং হোম ছিল রাস্তার উপরে দোতলা। তা সেইখানে ডাক্তার মিত্র, তারপর আর একজন কি জানি নামটা, ওই ডায়েরির মধ্যে সব নাম আছে। এবার গল্পটা এখান থেকে শুরু হয়। এটি গল্প নয়, এটি সত্যি। প্রথমত বলি, আমি ঘটনাটি শোনার পর আমার বাড়ি যেহেতু গড়িয়া সংলগ্ন বোরালে, তাই আমার বাবাকে আমি জিজ্ঞাসা করি যে বাবা, ডক্টর মিত্র নামের কোনো ডাক্তার কি এই এলাকায় ছিলেন সেই সময়, মানে 1967 বা 60-এর দশকের শেষের দিকটায়? তো বাবা আমাকে বলেন যে না, ডক্টর মিত্র বলে গড়িয়াতে কেউ ছিলেন না সেই সময়। ডক্টর মিত্র বলে গড়িয়া খুব ফেমাস কোনো ডক্টর ছিলেন কিনা সেটা ওনার জানা ছিল না। কিন্তু আমার বাবা আমাকে বলেন যে ডক্টর মিত্র নয়, এখানে একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তার নাম ছিল ডক্টর মৈত্র, ডক্টর বিকাশ মৈত্র। আমার এটা শোনার পরে স্ট্রাইক করে যে মিত্র মৈত্র তার মানে তো একই রকম। মমতাদি হয়তো ভুল বলতে পারেন, বয়স হয়ে গিয়েছে, সে সময় মমতাদি বেঁচে ছিলেন, আজকে ভাবলে খুব কষ্ট লাগে। তো কতটা সঠিক তথ্য দিয়েছিলেন মমতাদি। তো আমি খোঁজ লাগাই, আমি নাম শুনেছিলাম ডক্টর বিকাশ মৈত্রের। ডক্টর বিকাশ মৈত্র তিনি আর পৃথিবীতে নেই আজকে। তো আমি স্থানীয় এখানকার যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি এবং তারা আমাকে বলেন যে হ্যাঁ, উনি তো নেই, কিন্তু ওনার যে পারিবারিক চেম্বারটি রয়েছে সেটি কিন্তু এখনও গড়িয়া রয়েছে। আমি সেখানে বহুবার গিয়েছি। সেখানে আপনারা যারা গড়িয়া এলাকায় থাকেন তারা জানেন, গড়িয়ার মানে যে ব্রিজটা রয়েছে খালের ওপর, মেট্রো স্টেশন কবি নজরুল, সেটি ক্রস করে আপনি যখন টুয়ার্ডস বারুইপুর যাচ্ছেন বা সোনারপুর যাচ্ছেন, ঠিক কিছুটা এগোলেই নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের আশেপাশেই পড়ে এই ডিসপেন্সারিটি, ওষুধের দোকানও বটে।
ডক্টর বিক্রম ব্যানার্জি, তিনি এখন এখানে বসেন দীর্ঘদিন ধরে। তো ওনারা বলেন যে উনি তো নেই, কিন্তু ওনার ছেলে রয়েছেন বিধান মৈত্র। সো আমি বলি, বিধানবাবুর নাম্বারটি কি একটু পাওয়া যাবে? তো উনি বলেন নিশ্চয়ই পাওয়া যাবে। তখন উনি আমাকে, মানে ওই তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনি আমাকে বিধান মৈত্রের নাম্বারটি দেন। তো আমি বিধানবাবুকে 2023 সাল নাগাদ, সম্ভবত 23 সালে আমি ফোন করেছিলাম মমতাদির সঙ্গে কথা বলার পর। তো ওনাকে আমি ফোন করি যখন, বিধানবাবু আমাকে, আমি প্রথমে বলি, আচ্ছা নমস্কার, আপনি বিধান মৈত্র বলছেন? উনি বলেন হ্যাঁ বলছি। তো আমি বলি যে আমার নাম কুণাল বোস, আপনি যদি আমাকে একটা বিষয়ে তথ্য দেন খুব উপকৃত হব। তো উনি বলেন হ্যাঁ বলুন। বলছি আচ্ছা, আপনার বাবার নাম কি ডক্টর বিকাশ মৈত্র ছিল, গড়িয়ার খুব বিখ্যাত চিকিৎসক? তো উনি বলেন হ্যাঁ, কেন বলুন তো? আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি ওনার সম্পর্কে শুনেছি, একটা বিষয় নিয়ে জানতে চাই যে সুভাষচন্দ্র আপনাদের, আচ্ছা আপনি নেতাজি নিয়ে ভিডিও বানান তো? বললাম হ্যাঁ। তো উনি বলেন যে আমি দেখেছি আপনার ভিডিও, আপনি যা শুনেছেন একদম ঠিক। তো আমি একটু অবাক হয়ে যাই, মানে একটু বিস্তারিত বলবেন? আমি যা শুনেছি মানে? না, আপনি যেটা শুনেছেন, যেটা বলতে চাইছেন একদম ঠিক। মানে নেতাজি আপনাদের বাড়িতে এসেছিলেন? আপনি যেটা শুনেছেন সেটা একদম ঠিক, এর বেশি আপনাকে বিস্তারিত কিছু বলতে পারবো না, পরে কথা হবে, এই বলে উনি ফোনটা কেটে দেন। এরপরে বিশ্বাস করুন, আমি ওনাকে অনেকবার ফোন করেছি। উনি কখনো সময় দিতে চেয়েছেন, দিয়েও পারেননি, খুব ব্যস্ত মানুষ। কিন্তু উনি একটা কথা আমাকে বলেন যে এই বিষয়ে আমি বিস্তারিতভাবে মুখ খুলতে পারবো না, কারণ আমার পরিবারের বারণ আছে। আমি বলি অ্যাটলিস্ট আমাকে তো বলুন, মানে ক্যামেরায় না বলবেন তো আমাকে তো বলুন। তো উনি আমাকে দিনের পর দিন অ্যাভয়েড করেছেন। তারপরে আমি এক প্রকার হাল ছেড়েই দিয়েছিলাম। 2023 সালে হঠাৎ করে মহালয়ার দিন, আমার মনে আছে সেদিনকে তারপরেই আমার ডেঙ্গু হয়েছিল। তো সেদিনটা আমার শরীরটা খুব খারাপ, জ্বর আসছে। তো উনি আমাকে ফোন করেন বিকেলবেলা বা সন্ধেবেলা, আপনি কোথায় আছেন? যেহেতু ওনার বাড়ি আমার বাড়ি কাছাকাছি একদম, তো আমি বলি বাড়িতেই রয়েছি। তো উনি বলেন আমার বাড়িতে আসতে পারবেন? হ্যাঁ বলি হ্যাঁ নিশ্চয়ই পারবো। তো ওনার বাড়িটা হচ্ছে গড়িয়া মিতালি সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকটায়। তো আমি একেবারে বাইক নিয়ে ওনার বাড়িতে চলে যাই। তো উনি খালি গায়ে, একটা রুদ্রাক্ষ পরা, আমাকে ঘরে বসতে বলেন। এবং আমি শুনেছি ওনার বাবা বিখ্যাত চিকিৎসক ছিলেন, খুব রাশভারী মানুষ ছিলেন। তো আমার আবার উল্টো দিকে মাসির বাড়ি, তো সেই কারণে আমি বিষয়গুলো সম্পর্কে জানতাম, কিন্তু অত লিঙ্ক করতে পারিনি সেই সময়। তো আমি ওনাকে বলি যে আমি এরকম গিয়েছিলাম, মমতাদির সঙ্গে দেখা হয়েছিল। তো উনি এই সব বলেছেন যে নেতাজি এসেছিলেন চন্দননগরে, তারপর ওনার নাকি কার্বঙ্কল হয়েছিল, সেটা অপারেশনের জন্য আপনাদের এখানে নিয়ে আসা হয়েছিল, ওনারাও কিছু চিকিৎসার খরচ দিয়েছিলেন এবং বিনা পয়সায় চিকিৎসা করানোর ব্যবস্থা করে দিয়েছিলেন আপনার বাবা, বা আপনার বাবাই চিকিৎসাটা করেছিলেন। তো উনি সমস্তটা শুনে বলেন যে আপনি যখন এত কথা বললেন তাহলে আপনাকে একটা ঘটনা বলি। উনি বলেন যে আমার বাবা একবার, মানে আমার বাবা খুব রাশভারী ছিলেন, যেটা বারবার উনি বলেছেন, খুব একটা কথা বলতেন না, ভয় পেতাম বাবাকে। তো আমার বাবা একদিন হঠাৎ করে আমাকে বলেন সকালবেলা, যে হয়তো অনেকদিন পরে ঘটনাটা বলছি বলে একটু এদিক ওদিক হতে পারে, উনি বলছেন যে বিধান, একজন ভদ্রলোক আসবেন আমাদের ডিসপেন্সারিতে, ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসো তুমি। তো সেই মতন উনি বলেন যে সকালবেলা এক ভদ্রলোক আমাদের দোকানের সামনে আসেন রিকশায় চেপে, খুব ফর্সা দেখতে। অদ্ভুতভাবে ওনাকে দেখলে না, মানে পেছন দিক দিয়ে জ্যোতি বেরোয়, এত সুন্দর দেখতে, একদম ধবধবে ফর্সা। তা আমি জিজ্ঞাসা করি কি নাম ওনার? অরুণ দত্ত? উনি বললেন হ্যাঁ, অরুণচন্দ্র দত্ত। এটা যখন আমি বলছি না, আমার গুজবাম্প হচ্ছে, কারণ আমি যখন মমতাদির ইন্টারভিউ নিয়েছিলাম, মমতাদি কি বলেছিলেন একবার শুনুন। তোমাকে দেখাতে পারলাম না, আমার গুরুদেব না একটা পেছন থেকে জ্যোতি বেরোতো, আচ্ছা, রোগা মতন ছিলেন, ফর্সা, রংটা যে খুব ফর্সা না, কেমন যেন হলদের মতন কিরকম জানো, আর পেছনের মনে হচ্ছে একটা আলো ওনার। আচ্ছা। অনেকেই দেখেছে, আমি মানে শুধু আপনি না। মতিলাল রায়ের কথা বলছেন? না, অরুণচন্দ্র দত্তর কথা বলছেন। তারপরে উনি তো নদ্দুস নদ্দুস চেহারা ছিলেন, সঙ্গগুরু, ফর্সা ছিল, মোটা সোটা হ্যাঁ। খুব ছিলেন। আর অরুণদা ছিলেন গান্ধীজির মতন। শুনলেন তো,
মমতাদি না চেনেন বিধানবাবুকে, বিধানবাবু না চেনেন মমতা দেবীকে, আর আজ তো মমতা দেবী নেইও। এই মমতাদি কথার সঙ্গে একদম হুবহু একই কথা বলেছিলেন আমাকে বিধান মৈত্র, এবং তিনি তারপরে বলেন যে অরুণবাবু আমাদের বাড়িতে আসেন, আমি নিয়ে আসি, এবং আমাদের বিভিন্ন ঘর তিনি ঘুরে দেখেন, এই ঘর ও ঘর, বিভিন্ন ঘর, এবং উনি জিজ্ঞাসা করতে শুরু করেন যে আচ্ছা এই ঘর থেকে কোথায় যাওয়া যায়, এদিক দিয়ে রাস্তাটা কোথায় গিয়েছে, এই পেছনের জঙ্গলটা দিয়ে কোথায় যাওয়া যায়, স্টেশন রোড কোন দিকে, এই রুটটা কোথায় যাচ্ছে, গাড়ি রাস্তা কোন দিকে, মানে উনি অনেক জিজ্ঞাসাবাদ করেন। এবং তারপর উনি চলে যান একটা সময়ের পর। উনি আরও কিছু কথা বলেছিলেন, সেগুলো আমি এখানে বলছি না। তারপর বিধানবাবু বলেন যে এই বিষয়টা ঘটে যাওয়ার অনেক দিন পর ওনার মা নাকি একবার ওনাকে ডেকে বলেছিলেন যে এই বাড়িতে একজনকে নিয়ে আসার কথা ছিল, এবং উনি বলেন যে ওনার মা ওনাকে বলেন যে বিধান জানিস এখানে কার আসার কথা ছিল? নেতাজির। তোর বাবা ওনাকে মানে অপারেশনের পর এই বাড়িতে রাখবে বলে প্ল্যান করেছিলেন, সেই মতন লোকজন এসেছিল দেখতে যে ওনাকে এখানে রাখা যায় কি না, কিন্তু ওনাদের এই জায়গাটা পছন্দ হয়নি, তাই সেখানে আর রাখা হয়নি। বুঝতে পারছেন এই ঘটনাক্রমগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করেন, সেম প্যাটার্ন অতীতেও বারবার আমি প্রত্যেকটা বিষয় যখন খুঁজে দেখেছি এই সেম ঘটনাগুলোই কিন্তু দেখেছি। একইভাবে যখনই যেখানে যেখানে ওনাকে রাখা হতো এভাবেই আগে রেকি করা হতো জায়গাটি, এবং তারপরে সেখানে তিনি থাকতে পারবেন কি না, মানে এই যে বলছেন যে কোথায় কোথায় এই রাস্তাটা কোথায় যায়, ওই রাস্তাটা কোথায় যায়, তার মানেটা কি? মানে ওখান থেকে যদি ওনাকে বেরিয়ে যেতে হয় তাহলে স্টেশনে যেতে কতক্ষণ লাগবে বা কোন দিক দিয়ে কোথায় যাওয়া যায়, এটা সম্পূর্ণ রেকি করা হতো। এবং এই সেম ঘটনাটি অরুণ চন্দ্র দত্ত করছিলেন সেই সময়, কারণ অরুণবাবুর দায়িত্ব ছিল সুভাষচন্দ্রকে এখানে রাখার। বিধানবাবু তিনি বলেন যে তার বাবা নাকি মারা যাওয়ার আগে ডক্টর বিকাশ মৈত্র তাকে একদিন ডেকে বিষয়টি সম্পর্কে বলেন যে তাদের বাড়িতে সুভাষচন্দ্রের আসার কথা হয়েছিল, এবং উনি যেটা আমাকে বলেছিলেন আমি কিছুটা ভুলে গিয়েছি, যে মেডিকেল কলেজে ওনার বাবা চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছিলেন নেতাজির, এবং যে চিকিৎসক করিয়েছিলেন তার নামটাও বলেছিলেন, এই মুহূর্তে মনে নেই, সিরিয়াসলি বলছি। তখন আমি বিধানবাবুকে বলি যে এত বড় ঘটনা আপনি বলছেন, আপনার বাবা স্বীকার পর্যন্ত করেছিলেন যে নেতাজি এখানে আসার কথা ছিল, এবং দেখুন মমতাদি যেটা দাবি করছেন একদম হুবহু মিলে যাচ্ছে আমি যখন খোঁজ করে দেখছি। এইবার আপনি বলবেন তাহলে আপনি তো বিষয়টা তুলে ধরতে পারলেন না। এক্স্যাক্টলি পারেনি। বিধানবাবু চেয়েছিলেন পুরো বিষয়টি আমাকে বলবেন ক্যামেরার সামনেই, কিন্তু ওনার পরিবারের লোকজন, ওনার ভাই বোনরা যখন বিষয়টি জানতে পারেন তখন ওনারা বাধা দেন এবং বলেন যে বাবা বারণ করে গিয়েছেন, কেন বলছো? সেই মন্ত্রগুপ্তি বা সেই সময়ের বারণগুলো যেটা বিকাশবাবু মেনটেন করেছিলেন সেই সময়, পরবর্তীকালে তার জেনারেশনও মেনটেন করছেন। আমি অ্যাজ আ জার্নালিস্ট বলুন, আমার অনুসন্ধিৎসু মন, নেতাজির ইতিহাস বাইরে আনা আমার ইচ্ছে, তাই আমার মনে হয়েছিল যে এই বিষয়টি আপনাদের থেকে আলাদা রাখবো না বা আড়ালে রাখবো না। এটা কোথাও হয়তো কোনোদিন একটা ভবিষ্যতে দলিল হলেও হতে পারে, হয়তো হতে পারে লোকমুখে শোনা কথা, কিন্তু তাও বিশ্বাস করুন যে বিষয়টির সঙ্গে কতটা মিল রয়েছে। মিল না থাকলে তো এটা সম্ভব হতো না, না? মমতাদির সেদিনকে দাবি আর আজকের এই ঘটনা পুরো হুবহু মিলে যাচ্ছে। তার মানে সুভাষচন্দ্র কলকাতায় এসেছিলেন 67 সালে, তিনি আশেপাশেই ছিলেন। তারপরে আমি বিধানবাবুকে বহুবার রিকোয়েস্ট করেছি, বিধানবাবু রাজি হননি, তো আমি ছেড়ে দিয়েছি। এটা করা উচিত না, যেহেতু ওনারা চাইছেন না, তাই আমি কেন জোর জবরদস্তি করব। আসলে ভগবানজি পর্যায়ের অনেক বিষয় নিয়ে অনেকে অনেক কিছু বলেন, যে উনি গুমনামি বাবা, উনি নেতাজি নন, উনি বাইরে এলেন না কেন? উনি বাইরে বহুবার এসছেন এবং উনি বাইরেই ছিলেন। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আপনি যে ভারতটাকে দেখছেন, 1967 সাল বা ওই সময়টা ভারতটা একেবারে অন্যরকম ছিল। আজকে আধুনিক সময় দাঁড়িয়ে আপনি এত কমিউনিকেশনের উন্নতি দেখছেন, তখনকার দিনে একটা টেলিফোনও ঠিকঠাক ছিল না, চিঠির মাধ্যমে সমস্ত যোগাযোগ হতো। ভারত এত উন্নত দেশও ছিল না, একেবারে পিছিয়ে পড়া একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। ভারত তো বদলেছে 90-এর পর ধীরে ধীরে, কিন্তু তার আগে ভারত কি ছিল? যারা সে সময় জন্মেছেন, যারা সে সময় আজও আছেন, তারা জানেন যে সেই সময় দেশটা কতটা পিছিয়ে ছিল। ঠিক সেই পিছিয়ে থাকা দেশেই বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিলেন সুভাষচন্দ্র। তার অস্তিত্ব সংকটে ছিল এটা বলবো না, তিনি নিজের অস্তিত্বকে লুকোতে চেয়েছিলেন। কেন? এটা আমি বারবার নিজের ভিডিওর মধ্যে দিয়ে বলেছি। আজকেই তার কলকাতায় আসার এই বিষয়টি সামনে আনলাম। হয়তো আপনি আবারও বলবেন, যদি কখনো বিধানবাবুর সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমার প্রমাণ করার কিচ্ছু নেই, বিশ্বাস করুন, আমার দায় নেই।
আমি শুধু তুলে আনতে পারি। বিধানবাবুরও যেমন দায় নেই, বিকাশবাবুরও দায় ছিল না, তেমনই মমতা দিচ্ছিল না, তেমনই ছিল না অরুণ দত্তের। তারা তাকে ভালোবাসতেন, সেই কারণেই তার জন্য অনেক কিছু করেছিলেন। মমতাদির সেই কান্নাটা আমি আজও ভুলতে পারি না। মমতাদি পৃথিবীতে নেই, কিন্তু তিনি হাউ হাউ করে আমাকে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে ভাই, তুমি তো অ্যাটলিস্ট চেষ্টা করে এই বিষয়টা সামনে আনতে পারলে। কত মানুষকে কতবার বলেছি, কেউ বিশ্বাস করে না। সত্যি আমাদের দেশের এই করুণ পরিণতি হয় আমাদের দেশের বীর যোদ্ধাদের সঙ্গে। আমাদের দেশে সেই সব মানুষরা মহান হন যাদের মহান হওয়ার সামান্য যোগ্যতাটুকুও নেই। আজকের এই রাজনীতির বাজারে কতটা লুটে খাচ্ছেন, কিন্তু সুভাষচন্দ্রের ইতিহাস বলতে গেলে আজও মানুষ বলেন মিথ্যে কথা বলছেন। সন্ন্যাসীকে সুভাষচন্দ্র বানিয়ে এক ধরনের আজগুবি গল্প ফাঁদছেন। কে গল্প ফাঁদছে, কি কারণে গল্প ফাঁদছে, কি প্রয়োজন? কোনো ফায়দাই তো কেউ নেয়নি কোনোদিনও, তাহলে গল্প ফাঁদার কি রয়েছে? এত প্রমাণ, এত কিছু সামনে আনার পরও বলছেন গল্প ফাঁদছেন। আসলে আপনারা ভুল করছেন। জেসাস যেমনি বলে গিয়েছিলেন যে ওরা জানে না কি ভুল করছে, তেমন আমি বলি আপনারাও ভুল করছেন। একদিন বুঝতে পারবেন, হয়তো তখন এই সত্য সামনে আসবে, তখন আমাদের এই বলা কথাগুলো না আপনাদের সত্য বলে আর বিশ্বাস করতে হবে না, তখন আপনারা জেনে যাবেন। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সত্যটা কিছুটা সামনে তোলার চেষ্টা করলাম। মমতাদি নেই, কিন্তু মমতাদির বলে যাওয়া প্রত্যেকটা কথা যে কতটা সত্যি ছিল, প্রবর্তকে বসে সেই কথাগুলো তিনি আমাকে বলেছিলেন 2023 সালে। 2024 সালে তিনি চলে যান, আজকে প্রায় 1 বছর হতে চলল। তা এর মধ্যে অনেকবারই এসেছেন, না সেটা লিখিত আমরা জানি না, উনি এসেছেন গেছেন, কিন্তু আমাদের দিদিমণিরা যে ছিলেন ওনারা জানতেন, কেন ওনারা খেতে দিয়েছেন করেছেন। তখন আমি থাকছিলাম না, আসিও নেই, তখন আমি জন্মই হয়েছে কিনা জানি না। যাই হোক, তা সেই তখন এই যখন এসছে তখন বলছি ওনারা কোথায় যাবেন, ওনার সব পরিপূর্ণ আমরা চিনি, সুতরাং উনি কোনোখানে লুকোতে পারবেন না। যাই হোক, সেই জন্য আমাকে ওরা হেল্প করতো রান্নাবান্নার দিকে, বলতো যা যা খেতে চায় ভালো মন্দ করে দাও। তো উনি তো খেতে চাইতেন না, বলতেন। তো আমি জিজ্ঞেস করতাম কি রান্না করব, তো উনি বেশি করে বলতেন জানিস আমার বৌদি না শুক্তো খুব ভালো রাঁধতেন। তা আমি কি কেমন করে বলছি এইরকম করে, মানে পাকা রাঁধুনির মতন সব বলতেন। আর তো তিতার ডালটাই খুব ভালোবাসতেন, শুক্তো ভালোবাসতেন। আমি নিরামিষ রান্না যা করেছি একটু ভালো করেই করেছি। এখন কেমন লাগছে কি হচ্ছে জিজ্ঞেস করিনি। আর তার কাছ থেকে আমি কিছু জানতে পারবো না, এমন বহু মানুষ আছেন যারা চলে যাচ্ছেন। তাদের কাছ থেকে নিয়ে আসা এই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বিধানবাবুরা বলতে চান না কেন, তার বড় প্রমাণ আমার কাছে রয়েছে যে তারা মুখ খুলতে চান না, কারণ তাদের পিতা মাতাদের শ্রদ্ধা করতে চান, তাদের পূর্বপুরুষদের তারা শ্রদ্ধা করতে চান। কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল যে নেতাজি ফিরেছিলেন, এবং ছদ্মবেশে নয়, নিজের বেশেই। আমরা শুধু তাকে দেখতে পারিনি, বুঝতে পারিনি আমরা। যাই হোক, এই ভিডিওটি যদি আপনার মনে হয়, আপনার কি মনে হয় আপনি একটু লিখতে পারেন আমাকে। আয়াম বোস এই ধরনের চেষ্টা প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছে, করে যাবে, এটুকু কথা দিলাম। আপনার গুরুত্বপূর্ণ মতামত যেমন লিখবেন, আয়াম বোসকে আজকে সঙ্গে রাখার জন্য সাবস্ক্রাইবটা করে নিন। আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক যদি পেতে চান তাহলে ডেসক্রিপশনে খুঁজবেন, কমেন্টে নয়, ডেসক্রিপশন বক্সে যান, লিঙ্ক দেওয়া রয়েছে গ্রুপের। যে কোনো ভিডিও যখনই দেব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, আরও অনেক ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলে আসবে। এই ভিডিওটি স্পেসিফিক্যালি কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আর যখন ভিডিওটা শেষ করছি তখন বলবো আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক, শুভ শারদিয়া, ভালো থাকবেন। এই অনুসন্ধিৎসু মন কখনো থেমে থাকবে না, অনুসন্ধান চলতে থাকবে। আয়াম বোসকে সঙ্গে রাখুন। জয় হিন্দ।